আমার আজকের অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমি যেটি নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে সেটি নিয়ে শুরু করি। জানতে চাই যে সেনাবাহিনীর কাজের বাইরে সেনাবাহিনীকে 5ই আগস্টে আমরা দেখেছি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এবং সেনাপ্রধান সেই 5ই আগস্টের বৈঠকের পরে তিনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমার প্রতি আস্থা রাখুন। সেনাবাহিনীর পক্ষ থেকে যেভাবে ডেকে নিয়ে যাওয়া হলো বা তারা গেলেন, মিটিং হলো, সেটি যেভাবে হাসান আব্দুল্লাহ প্রকাশ করলেন, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের পরে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে 2024 সালে, এরপরে এই আলোচনাটা করা, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে আপনি কিভাবে পুনর্বাসিত করবেন, কোন ফর্মে, রিফাইন ফর্মে আপনি তাকে আবার রাজনীতিতে নির্বাচনে নিয়ে আসবেন, এই আলোচনাটা যৌক্তিক না। কোনোই পলিটিক্যাল কোশ্চেনে ঢুকবেন না। আপনার কেন বলতে হবে বক্তব্যে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়? সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে কেউ জানতে চাইছে যে বাংলাদেশে কি ধরনের, আপনি কি নির্বাচন কমিশনার, আপনি কি অ্যাম্বাসেডার, আপনি কি পলিটিশিয়ান, আপনি কি প্রধান উপদেষ্টা? আপনাকে কেন এই বক্তব্য দিতে হবে? ক্যান্টনমেন্টে নিয়ে হাসনাতদেরকে, অমুক দলকে তমুক দলকে বোঝানো, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপন মিটিং করতেছে, আমরা তো এগুলো জানি, ডিজিএফআই করছে। কেন এগুলো করতে হবে আপনাদেরকে? দিস ইজ নট ইউর বিজনেস। আপনি এটা পলিটিক্যাল কোশ্চেন। তো আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নিষিদ্ধ হবে কি হবে না, তারপরে পুনর্বাসিত হবে কি হবে না, এটা তো বিচার বিভাগ ডিল করবে, এই দেশের আইন কানুন ডিল করবে, এই দেশের পলিটিক্যাল পার্টি ডিল করবে, অন্তর্বর্তীকালীন সরকার ডিল করবে। আপনি কি আর্মড ফোর্সেস এখানে ব্যবসা কি? আপনি গরুর ব্যবসা করেন, ছাগলের ব্যবসা করেন, মুরগির ব্যবসা করেন, আপনি রাজনীতির ব্যবসা করেন, গুম খুনের ব্যবসা করেন, এগুলো কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রফেশনাল সোলজার, আপনি প্রফেশনালি থাকবেন। যেই কাজটা আপনি 14তে করতে পারেন নাই, 18তে প্রফেশনালি বিহেভিয়ার তো আপনি করতে পারেন নাই। আপনার অফিসাররা তো রাতের ভোট করে দিয়েছে, এগুলো তো আমরা জানি। আপনারা কর্নেল মেজরদেরকে 50 লাখ 1 কোটি টাকা করে দিচ্ছেন, গাড়ি বাড়ি দিচ্ছেন, এইসব বদমাইশি তো আপনারা করছেন। তাহলে আপনারা ক্ষমা তো চান না জাতির কাছে এখনো। তো এই বাস্তবতায় যখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্ম ফোর্সেস আবারও পলিটিক্স ইন্টারফিয়ার করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আবারও ডেকে ডেকে থ্রেট দিচ্ছে, এইটা মানতে হবে, সেটা মানতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, আওয়ামী লীগ সাপেক্ষে। তাহলে এটা তো সিরিয়াস কনসার্নিং ব্যাপার। আমরা চাচ্ছি আমাদের আর্ম ফোর্সেস প্রফেশনাল হোক, আমাদের রাজনীতির 100 হাত থেকে তারা দূরে থাকবে। দিস ইজ নট দেয়ার বিজনেস, গেট আউট অফ পলিটিক্স। রাজনীতি আপনাদের ব্যবসা না। যেভাবে আপনারা বণিক সমিতির সদস্য হয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, ওইটা যেমন আপনার কাজ না, রাজনীতি করাও আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে চাকর বাকরের কাজ। অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের সার্ভিসে আপনাকে যখন ডাকা হবে ইন এইড টু সিভিল পাওয়ার, আপনিটুকু ওই জুরিসপ্রুডেন্স অনুযায়ী, ওই জুরিসডিকশন ওয়াইজ আপনি অতটুকু কাজ করবেন। অতএব এইটা হাসনাতের স্টেটমেন্টের কারণে এই ইন্টারফিয়ারেন্সের প্রশ্নহিত এসছে এবং ডাইরেক্টলি এসছে একটা নবীন রাজনৈতিক দলকে নিয়ে আপনি আমি স্পষ্ট, আপনি একদম দেখিয়ে দিচ্ছিলেন যে সেনাবাহিনীর কাজ কতটুকু আর কতটুকু না, এই সেনাবাহিনীর কাছ থেকে এটুকু এক্সপেক্টেড নাকি? হুট করে প্রশ্নটা আবার কেন মাথাচাড়া দিয়ে উঠলো? মাথাচাড়া দিয়ে উঠেছে কারণ হচ্ছে দিল্লির পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে, বাংলাদেশের কিছু কিছু কোয়ার্টারও ঠিক একই ভাষা, একই শব্দে কথা বলছে। দিল্লি কি বলছে দেখেন, দিল্লির ফরেন মিনিস্ট্রি গত কদিন আগে বললো যে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না, ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন ঠিক আগের মতো হবে না, এরকম বহু কথা বলছে। ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান একই কথা বলছে। ঠিক একই কথাগুলো দেখবেন ইনক্লুসিভ নির্বাচনের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতির কথা কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বলছেন, বাংলাদেশের সুশীল সমাজের অনেকে বলছেন, এবং বাংলাদেশের আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপ এই কথাগুলো বলছে। এবং বারবার আমাদেরকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনের মানেটা কি? আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, আদারওয়াইজ কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো যেই সশস্ত্র বাহিনী এবং তাদের সিনিয়র জেনারেলরা 2014 সালে কি ইনক্লুসিভ নির্বাচনের অর্থটা জানতেন না? 2018 সালে জানতেন না? 2024 সালে জানতেন না? তখন বলেন নাই কেন? এখন কেন বলছেন? কেন আপনাদের আওয়ামী লীগ প্রশ্নে আপনাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে? তখন তো বলেন নাই অনেক কিছুই, আপনারাও এই সময় এভাবে করে কথা বলতে পারেন নাই। তখনকার কথা বলছি, তখন মানে এভাবে শোনা যায় না, আপনাদের চেহারা ওইভাবে দেখা যায় না, তখন সবাই খুব সরব, তাই না? বা আমরা এভাবে করে টেলিভিশনে বসে আলোচনা করি নাই তখন এভাবে, কেন এটা হয় নাই তো। কিন্তু এখন যখন গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তন আসছে, এমনকি জাতিসংঘ তো বলছে, জাতিসংঘ যারা আসলে তদন্ত প্রতিবেদন দিয়ে পুরো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার অপরাধের কথা বলছে, তারাও বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। এত দিক থেকে যখন বলছে, তখন কি এটার একটা ভিত্তি বা একটা আমলে নেবার একটা জায়গা নেই?
আওয়ামী অংশ ছাড়া এত দিক থেকে এই কথাগুলো কেউ বলছে না। কাছে একটু জানতে চাই যে এরকম একটা বৈঠক হয়েছে, তার একটা সমালোচনা আপনি করছিলেন, এটাকে সামনে আনা, এটা কি শিষ্টাচার বহির্ভূত বলে আপনি মনে করেন? এটা কি যথাযথ হয়েছে? যদি হয় যথাযথ, 11ই মার্চে বৈঠক হলো, 10 দিন পরে কেন সেটি প্রকাশ করা হলো? 10 দিনের মধ্যে আসলে হিসাব নিকাশ কি হলো? কেন এতদিন অপেক্ষা করা হলো? আপনি এর আগে আরেকটা প্রশ্ন করেছিলেন, ওইটা একটু অ্যাড্রেস করে ফেলি। প্রথমত হচ্ছে যে 5ই আগস্টে তো এই সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্ব রাজনৈতিক নেতাদেরকে ডেকে নিয়ে গেছেন ক্যান্টনমেন্টে। এই প্রসেসটা তখন ফলো করা কেমন হলো? এই সেনাবাহিনী তো একটা লিডারশিপ দিয়ে একটা এই গৃহযুদ্ধ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে দেখেন। এবং অনেকেই সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসকে অনেক ক্রেডিট দিতে চায় যে এই 5ই আগস্টে তারা যদি জনগণের পাশে না দাঁড়াতো, আমি এই ক্রেডিট দেওয়ার পক্ষে না। তারা যেটা করেছে তারা আসলে বাধ্য হয়ে করেছে। সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃত্ব যদি বুঝতে পারতো যে আরো 2, 4, 5 দিন 7 দিন কয়েক হাজার কয়েকশো মেরে হাসিনাকে রাখা সম্ভব, যদি এটা তারা বুঝতো, তাহলে তারা এই কাজটা করতো। কারণ এই লেভেলের সকল অফিসারই আওয়ামী লীগের দালালিপনা করেছে। বাংলাদেশে এখন 3 বাহিনীগুলোতে সিনিয়র লিডারশিপে যা আছে, এরা সব আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করা অফিসার। অতএব এই অফিসার খুব দেশপ্রেমী, এদেরকে নিয়ে আমরা খুব গর্বিত, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। আমি গর্ব কাদেরকে নিয়ে করি? পিলখানায় যে 57 জন দেশপ্রেমিক অফিসারকে শহীদ করা হয়েছে, যে জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, যে হাজার হাজার দেশপ্রেমিক ডানপন্থী বিএনপি জামাত নামাজি বোরখা পরে, হজ করে, দাড়ি রাখছে, টুপি পরে, ধর্মবিশ্বাস করে, এইরকম যে হাজার হাজার কর্মকর্তা বিভিন্ন ফোর্সের জওয়ানদেরকে তারা যে কর্মচ্যুত করেছে, চাকরিচ্যুত করেছে, বঞ্চিত করেছে, আমি তাদেরকে সম্মান করি। আমি সম্মান করি যেদিন সেনা সদরের দরবারে জুনিয়র অফিসাররা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, দেশের মানুষের পক্ষে কথা বলেছে, সেই লক্ষ লক্ষ জওয়ান এবং জুনিয়র দেশপ্রেমিক কর্মকর্তা থেকে আমি সম্মান করি, ভালোবাসি। তারা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সিনিয়র লিডারশিপরা কখনোই দেশের পক্ষে দাঁড়ায় নাই গত 16 বছরে। তারা সবসময় দিল্লির পক্ষে দাঁড়াইছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইছে। এবং দ্বিতীয় যে কারণে তারা জনগণের পাশে আসছে, এই সিনিয়র লিডারশিপরা বুঝছে দরবারের মিটিং এর পরে যে এরপরেও যদি আমরা হাসিনার পক্ষে থাকি, প্রত্যেকটা ফোর্সে কু হয়ে যাবে, ব্যাপক পরিমাণে কু হবে, ক্যান্টনমেন্ট গুলো উল্টাপাল্টা হয়ে যাবে এবং এই সিনিয়র লিডারশিপের অনেকেরই লাশ খুঁজে পাওয়া যাবে না। অতএব সেই ভয়ে তারা বাধ্য হয়ে এই বাস্তবতা এসছে, এই শর্তে যে কোনো না একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তারা এট সাম পয়েন্ট, এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে চুপ্পুকে সামনে রেখে হাসিনাকে, আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে রাজনীতি ফেরায় নিয়ে আসে। এবং এই কথাটা আমি 5ই আগস্টে আমার বক্তব্যে আমি নিজে বলেছি যে গত বছর যখন হাসিনা পালিয়ে চলে গেছে, যে চুপ্পু এবং সেনাবাহিনীর সদস্যরা, সিনিয়র লিডারশিপ, আমি যখন আর্ম ফোর্সেস বলি, আমি আসলে ওই উপরের দিকের অফিসার গুলোকে মিন করি আর কি, যে তারা মিলে আসলে কি চক্রান্ত করছে। এবং আজকে 7 মাস পরে হুবহু তার প্রতিফলন এখানে ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই বাস্তবতায় আমাদেরকে বুঝতে হবে যে কাকে কখন কতটুকু ক্রেডিট আমি দিব। আমি এই আর্ম ফোর্সেস নিয়ে গর্বিত না। এই আর্ম ফোর্সেস গত 16 বছর আমার পক্ষে দাঁড়ায় নাই, আমার জীবন, আমার জানমালের নিরাপত্তা দেয় নাই। সে আমার বুকে গুলি চালাইছে, সে হেলেন আপাদেরকে মারছে, বাড়িতে থাকতে দেয় নাই, উঠায় নিয়ে গেছে, রিমান্ডে নিচ্ছে, হাজারে হাজারে মিথ্যা মামলা দিচ্ছে। তো এই 111-এর পরের যে সেনাবাহিনী, পিলখানা গণহত্যার পরের যে আমাদের সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনী কম্প্রোমাইজড সশস্ত্র বাহিনী। এরা জেনারেল হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য বাহিনীর দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে দালালি করতো, লবি করতো। অতএব তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ন্যূনতম নাই। এবং দেশবাসীকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হচ্ছে আমার জুনিয়র অফিসাররা, দেশপ্রেমিক অফিসাররা। তাহলে তখন আপনারা কেন, মানে তখন অভ্যুত্থানে একদম গরম গরম অভ্যুত্থান, গরম গরম বিপ্লব, তারপরেই কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা হলো না? মানে সেনাবাহিনীর প্রতি এখন যে অভিযোগের কথা বলছেন, শুধু আপনি না, হাসনাত আব্দুল্লাহ বলছেন বা আসিফ মাহমুদও বলছেন যে সেদিন বুকে পাথর চেপে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন সেনাপ্রধান। এই কথাগুলো এতদিন পরে এসে কেন বলা হচ্ছে? দেখেন, একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা সিনিয়র নেতৃত্ব লেসন নিয়েছেন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, থাকবেন,
তারা আশা করেছিলেন যে আওয়ামী লীগ প্রশ্নটা তারা দিল্লির প্রেসক্রিপশনে চাপিয়ে দেবার চেষ্টা করবেন না, তারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদেরকে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দেবেন না, বিচারের মুখোমুখি হওয়া থেকে বাধা দেবেন না, আয়নাঘরকে এক্সপোজ করা থেকে তারা ডিলে করবেন না, এই আশাবাদগুলো ছিল। কিন্তু 7 মাস পরে এসে দেখা যাচ্ছে যে এই আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের ডিজিএফআই, এনএসআই এর খাইসলত চরিত্র গত 16 বছরের বদমাইশি থেকে ন্যূনতম পরিবর্তন হয়নি। তারা এখনো বাংলাদেশের পক্ষে নাই। তারা এখনো তাদের প্রত্যেকটা শব্দ ভাষা দেখেন দিল্লির ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে। অতএব সেইটা হচ্ছে অ্যালার্মিং আমাদের জন্য। এবং আমরা ডিজিএফআই এর তো সরাসরি ভিকটিম, এনএসআই এর সরাসরি ভিকটিম। আমাদেরকে গত বছরের পর বছর যে পরিমাণ হেনস্থা করছে, বাসায় থাকতে দেয় নাই, কন্টিনিউয়াস সার্ভেলেন্স, মনিটর করা, মানে হেন কোনো অন্যায় নাই, ট্রমা নাই যেটার মধ্যে আমাদেরকে তারা ফেলে নাই। এবং এই যে আমাদের দলের আপনার রেজিস্ট্রেশন দেয় নাই, আমাদেরকে নেগোসিয়েশন করতে বলতেছে যে আওয়ামী লীগের সাথে এই নির্বাচনে যাইতেছে, 24-এর নির্বাচনে গেলে টাকা দিবে, সিট দিবে, মন্ত্রিত্ব দিবে, তারপরে নিবন্ধন ফিরায় দিবে। এগুলো কারা করছে? এই ভুয়া সুয়া 2 নম্বর দল। এরকম অফার কি এখনো আপনাদেরকে দিচ্ছে, মানে এখন এসে আপনাদেরকে দিচ্ছে? এখন তো ধরেন এখন পর্যন্ত আমাদেরকে কেউ অ্যাপ্রোচ করে নাই। আপনাদের সাথে কোনো বৈঠক হয়েছে, মানে হাসনাত আব্দুল্লাহ বা অন্যান্য দলের সাথে যেমন হয়েছে? না, আমাদের সাথে ডিজিএফআই কোনো মিটিং হয়নি। তো যেটা হয়েছে যে আপনার এই ডিজিএফআই, এনএসআই যেগুলো করে, এগুলো তো আমরা ফার্স্ট হ্যান্ড ভিকটিম। আমরা তো এগুলো এক্সপেরিয়েন্স করেছি গত 16 বছর। তো ব্যারিস্টার ফুয়াদ, কি মনে হয় আপনাদের সাথে, মানে এবি পার্টির সাথে হলো না, বিএনপির সাথে হলো না, হাসনাত আব্দুল্লাহদের সাথেই কেন হলো? এবং হাসনাত আব্দুল্লাহদের মধ্যে থেকে শুধু হাসনাত আব্দুল্লাহ এবং সেই 2 জন, তাদের সাথেই কেন বৈঠকটা হলো? আর কোন কোন রাজনৈতিক দলের সাথে হয়েছে জানেন? ওইটা ধরেন আমি অনেক কিছু জানি, কিন্তু আমি তো আপনাকে পাবলিকলি এগুলো বলতে পারবো না। কারণ হচ্ছে যেগুলো হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি বলে দিলেন, পাবলিকলি বললে সমস্যা। একটা দলের নেতা সে বলেছে, এটা আমরা এখন রেফার করতে পারবো। কিন্তু অন্য কোন দলের কারোর সাথে কোথাও মিটিং হচ্ছে কিনা এগুলো তো আমরা জানি, খোঁজ খবর পাইতো, কিন্তু এগুলো তো আমরা বলতে পারছি না আপনাকে, যেহেতু এগুলো পাবলিক করা হয়নি। যেহেতু আমাদের গত বছরগুলোর এক্সপিরিয়েন্স আমরা জানি যে এগুলো হয়, এগুলো হয়েছে। বিএনপির নেতাদেরকে জেলখানা থেকে বাইর করে আইনা ডিজিএফআই, এনএসআই নৌকায় নমিনেশন দিছে না? তারা দিছে তো, এগুলো তারা এই কাজ করেছে তো। বিচারপতিকে এজলাস থেকে, চিফ জাস্টিসকে বের করে লাথায় গুতায় বাইর করছে না দেশ থেকে, সিনহাকে বাইর করছে তো এগুলো। অতএব এগুলো তারা যে করেছে এর আগে, এগুলোর তো হাজারটা প্রমাণ আছে। আয়নাঘর 700-800 আয়নাঘর, মানে কি ভয়ঙ্কর কাজ তারা করেছে, মনস্টার এই বাহিনীগুলো পরিণত হয়েছে। তো সেই জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখন কার সাথে মিটিং হয়েছে বা না হয়েছে, প্রশ্ন হচ্ছে মিটিং এর মাধ্যমে কি বলার চেষ্টা করা হচ্ছে। এইটা হলো দেশের জন্য বেশি ভয়ঙ্কর, যে এমন একটা পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যেই প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল কোশ্চেন। এইটা আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের আর্ম ফোর্সেস করতে পারে না, বলতে পারে না। এই পলিটিক্যাল কোশ্চেনটা পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল লিডাররা ডিল করবে, পাবলিকলি ডিল করবে, ওপেন ডিসকাশনের মাধ্যমে ডিল করবে। যেভাবে আপনার শোতে এসে আমি বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করতে হবে, আমি পুরো রোডম্যাপ বলে দিয়েছি। এখন এই রোডম্যাপে যদি জনগণ একমত হয়, সে রোডম্যাপ ফলো করবে, না হইলে আমি তো এটা নিয়ে যুদ্ধ করবো না, আমি তো মারামারি করতে নামবো না। কিন্তু পলিটিক্যাল কোশ্চেন পলিটিক্যালি ডিল করতে হবে। এইটা ওই উত্তর পাড়াতে অথবা কচু খেতে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এইটা হচ্ছে আমার বটম লাইন। নির্বাচন সামনে, ধরুন যদি ডিসেম্বরে নির্বাচন হয়, এর আগে তো এটাকে ডিল করার প্রয়োজন আছে। মানে সেটা পলিটিক্যাল পার্টি করবে, সেটা ডিজিএফআই করবে কেন, সেটা ক্যান্টনমেন্ট করবে কেন? কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তো এটা নিয়ে কোনো ঐকমতে যাচ্ছে না, বিএনপি যেমন কোনো মতামত দিতে চায় না বিষয়ে। আপনি আলাদা সমালোচনা করেন, সেটা নিয়ে আপনি আমাদেরকে আলাদা প্রশ্ন করেন, সে ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ক্যান্টনমেন্টের কোনো রোল থাকতে পারবে না পলিটিক্সে। দিস ইজ দ্য বটম লাইন। সেনাবাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী, শুধুমাত্র চাকর বাকরকে যখন রাষ্ট্র ডাকবে আমার জীবন বাঁচাইতে, স্থলবন্দর, আমার জল, আমার আকাশ সীমা, আমার এই সাগর বাঁচানোর জন্য, তখন সে ফাইট করতে আসবে, জীবন দিতে আসবে। তার আর কোনো কাজ নাই। জি।